স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। রাজনীতির ময়দানে চলছে নির্বাচনের আগাম প্রস্তুতি, নির্বাচন কমিশন কেমন হবে তাই নিয়ে আসলে চলছে আলোচনা। এসব নিয়ে আজকের আলোচনা নির্বাচনী বচন। কথা বলতে স্টুডিওতে আছেন আওয়ামী লীগ নেতা নূ আলম লেনিন, আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর এস এম হাসান তালুকদার। স্বাগত আপনাদের। লেনিন ভাই, আওয়ামী লীগের পক্ষ থেকে যে প্রতিক্রিয়া আমরা দেখছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচন কমিশন কিভাবে গঠন হবে তার পুনর্গঠনের ব্যাপারে, তারকে যদি আমরা একটু সামারাইজ করে দিলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে সংবিধান নির্বাচন কমিশনের গঠনের ক্ষমতা রাষ্ট্রপতিকে দিয়েছে, সুতরাং এটা আওয়ামী লীগের কোনো বিষয় নয়, রাষ্ট্রপতির সংবিধান অনুযায়ী তার ক্ষমতার মধ্যে যা আছে তাই করবেন, মোটামুটি ভাবে ব্যাপারটা তাই মনে হয়। কিন্তু সংবিধান যে নির্বাচন কমিশন গঠনের বিষয়ে প্রণীত, মানে 118-তে আমরা যদি দেখি যে কোনো আইনের বিধানাবলী সাপেক্ষে উক্ত বিষয়ে প্রণীত আইনের বিধানাবলী সাপেক্ষে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করবে সেটি আছে, সেই আইনটি তো আপনারা করছেন না, সংবিধান মানছেন না কেন তবে? না, এটা সম্পর্কে আপনার ওবায়দুল কাদের নিজেও বলেছেন যে এই আইনটি আমরা প্রণয়ন করব। হ্যাঁ, তবে এই আইনটি প্রণয়ন ছাড়াও তো এই যাবৎকালের নির্বাচন কমিশন ইতিপূর্বে বিভিন্ন সরকারের আমলেই গঠিত হয়েছে। হ্যাঁ, সেটাকে কেউ তো অবৈধ বলেনি, সেটিকে কেউ অবৈধ বলেনি। আবার নির্বাচন যে সর্বশেষ আমরা যে নির্বাচন দেখেছিলেন ভাই 2014 সালের 5 জানুয়ারি, সেই নির্বাচনটি আসলে অনেকে আস্থায় নিতে পারেননি, কারণ নির্বাচন কমিশনের ভূমিকা আমরা সেখানে দেখেছি। কেউ নির্বাচনে অংশগ্রহণ না করলে অথবা হেরে গেলে যেরকম বলে সেটা বলবে। আমরা যে নির্বাচনটি দেখেছি সেই নির্বাচনে আসলে তেমন ভোট পড়েনি, হাতের গোনায় কয়েকটি ভোট হয়তো পড়েছে, কিন্তু আমরা দেখেছি যে ফল যেটি প্রকাশ করেছে নির্বাচন কমিশন তাতে তো আমরা তাদের উপর আস্থা রাখতে পারি না। 42%, 40% এরকম নানা ধরনের সংখ্যা নির্বাচন কমিশন বলেছে। আপনার আস্থা না রাখার অধিকার আছে, জি, আর আমারও আস্থা রাখার অধিকার আছে। এবং নির্বাচন কমিশন তারা যেটা সাংবিধানিক ক্ষমতা বলে যা তথ্য দিয়েছে সেটার ভিত্তিতেই নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে এবং জাতীয় সংসদ ইতিমধ্যেই 3 বছর অতিক্রম করেছে। 3 বছর অতিক্রম করেছে, এটাই একটি বড় সাফল্য আমরা ধরে নিতে পারি। প্রফেসর এস এম হাসান তালুকদার, আমি জনাব শামসুজ্জামান দুদুর কাছে যাওয়ার আগে আপনাকে চট করে একটু জেনে নিতে চাই যে 118-তে যে আইন করার কথা রয়েছে সেটি মাস্ট কিনা? রাষ্ট্রপতি একটি আইন করে নির্বাচন কমিশন করবেন, সেটি কি করা উচিত কিনা বা এই মুহূর্তেই করা? আপনি ল্যাঙ্গুয়েজ থেকে বলতে পারেন? ইংরেজিটা বলবো, বাংলাটা বলবো? বাংলাটা। প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক 4 জন নির্বাচন কমিশনারকে লয়ে বাংলাদেশে একটি নির্বাচন কমিশন থাকিবে এবং উক্ত বিষয়ে প্রণীত কোন আইনের বিধানাবলী সাপেক্ষে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনারকে অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগ দান করিবে। ইংরেজিটার মধ্যে হচ্ছে যে and the appointment of the chief election commissioner and other election commissioners, if any, shall subject to the provisions of any law made in that behalf be made by the president. হ্যাঁ, ধন্যবাদ। আমাদের সংবিধানটা কিন্তু মৌলিক আইন, ফান্ডামেন্টাল ল। এই মৌলিক আইনের সব বিষয় কিন্তু লেখা থাকে না। আমরা বলি নেই যে সংবিধানটা যতক্ষণ পর্যন্ত না, স্যার এটা কিন্তু মে না, বি মেড বাই দি প্রেসিডেন্ট, এখানে মে না। আচ্ছা যাক, আমি আসছি। সংবিধানটা হচ্ছে আপনার মৌলিক আইন, ফান্ডামেন্টাল ল, এখানে সব বিষয় বলা থাকে না। এবং আমরা এটাও বলে থাকি যে সংবিধান কখনোই পরিপূর্ণ হবে না, কার্যকর হবে না যতক্ষণ পর্যন্ত না তাকে সহায়তা করার জন্য পার্লামেন্টের অ্যাক্ট বা অর্ডিন্যান্স, রুল, রেগুলেশন তার অধীনে ফ্রেম না হবে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে সংবিধানে অনেকগুলো আছে, যেমন আপনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, আপনি জানেন যে জজ ছিলেন, আপনি ম্যাজিস্ট্রেট ছিলেন, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল গঠন করার কথা আমাদের সংবিধান আর্টিকেল 117 বলা আছে। কিন্তু সেটি করা হয়েছে 10 বছর পরে, 1982-তে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালস অ্যাক্টের অধীনে। আপনার অম্বুডসম্যান আর্টিকেল 79-এ বলা আছে, অম্বুডসম্যান গঠনের কথা বলা আছে। আজকে 37 বছর চলছে, অম্বুডসম্যান হয়নি। অম্বুডসম্যান অ্যাক্ট হয়েছে কিন্তু এখনো কার্যকর হয়নি, গ্যাজেট নোটিফিকেশন হয়নি। ঠিক সিমিলারলি আমাদের এখানে স্বাধীনতার 45 বছর পরেও আজকে বিরোধী দল, সরকারি দল তারা ক্ষমতায় ছিল। দুঃখজনক ব্যাপার হলো তারা এখন পর্যন্ত আইনটি করেননি। আমরা ক্ষমতায় থাকলে এক কথা বলি, ক্ষমতা থেকে সরে গেলে আরেক কথা বলি। এটি আনফরচুনেট। আমি মনে করি যে অবিলম্বে এই আইন হওয়া প্রয়োজন। আমি আবার আপনার কাছে নতুবা এই আইনটি, সংবিধানটি অকার্যকর। আমি আবার আপনার কাছে আসবো। আমি শামসুজ্জামান দুদু ভাই, আপনার কাছে একটু জানতে চাইবো যে বেগম জিয়া এই প্রস্তাবটি দেওয়ার পর পলিটিক্যাল অ্যানালিস্টরা বা পত্রপত্রিকাগুলি যেভাবে বলছে, আসলে কি তিনি সেটাই মিন করেছেন? তিনি কি আসলে কৌশলে জামায়াতকে সঙ্গে রাখতেই
খালেদার 13 দফা, এটি হেডিং করেছে প্রথম আলো, অন্যান্যরা নানা রকম কথা বলেছে। আপনি কি এই বক্তব্যের সাথে একমত? আসলে জামাতকে সঙ্গে রাখার জন্য এত কৌশল করা, যেটিকে বলা হচ্ছে যে বেগম জিয়া যে প্রস্তাব দিয়েছেন যে বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক নিবন্ধিত দল ছাড়াও প্রথম জাতীয় সংসদ থেকে প্রতিনিধি থেকে রাজনৈতিক দলের কথা উল্লেখ করা হচ্ছে যাতে আলাপ করার কথা, কি জামাতের কথাই বলা হয়েছে? আপনার কাছে কি মনে, আপনার ইন্টারপ্রিটেশন কি বলে? আর 2 নাম্বার হচ্ছে এই প্রস্তাবে নির্বাচনকালে প্রতিরক্ষা বাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার কথা বেগম জিয়া বলেছেন। আপনি মনে করেন সেটি জরুরি বা সেটি আমাদের সংবিধানের সাথে মানে যায়? জি, আপনাকে ধন্যবাদ। যেমনটা আমাদের লেনি ভাই বললেন জি, যে আপনার এটা অস্বীকার করার অধিকার আছে, আমার স্বীকার করার অধিকার আছে। আপনি যে রাজনীতি বা যে বিশ্বাস বা যারা এটা পড়ে, এই বিষয়টি পড়ে যার যার মতো দৃষ্টিভঙ্গি অনুযায়ী তার মতো করে সে ভেবেছে বা লিখেছে। প্রথম আলো একটা রাজনীতি বিশ্বাস করে, জি, প্রথম আলো তার মতো করে লিখেছে, রাইট, বা অন্য রাজনৈতিক দলগুলো সেই মতো লিখেছে। আপনার কাছে মনে হয় এখানে অবজেক্টিভ হয়নি প্রথম আলোর অবস্থানটি? না, আমি প্রথম আলোকে দোষারোপ করছি না, মানে তার কি রাজনৈতিক অংশ থেকে লিখেছে সেটা আপনি বলছেন? না না, অবশ্যই তার মানে নিরপেক্ষ হওয়ার কথা দৈনিকটির। না না, এখানে বিষয়টি হচ্ছে কোন জায়গায় জামাতের শব্দটা আসে নাই, আপনার কাছে কোন জায়গায় আসে না। আপনার কাছে কি মনে হয় এখানে একটা আলোচনার ব্যাপারে, টেবিলে আসার ব্যাপারে একটা প্রস্তাব এসেছে। এই প্রস্তাবটা নিয়ে সরকার বা অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তারা নির্বাচনটাকে, যেটা বললেন আপনি 2014 5 জানুয়ারি নির্বাচন হওয়ার পরে যে বিতর্কগুলো এসছে, এই নির্বাচন, এই সরকার, সংবিধান, আইন, আমাদের নৈতিকতা, আমাদের বিশ্বাস, এই জায়গাগুলোতে যে জিনিসটা এসছে সেটা খুব ভালো না। অর্থাৎ একটা কোনো পরিবর্তনের দৃষ্টিভঙ্গি থাকা দরকার, সেটা নির্বাচন কমিশনের, নির্বাচনকালীন সরকারের, যেটা এর আগেও আমাদের মধ্যে ছিল। তো সেই কারণে ওই দৃষ্টিভঙ্গি অনুযায়ী এখানে আসা হয়েছে। তো আমরা যদি মনে করি যে নিবন্ধিত দল আলোচনায় গ্রহণযোগ্য না, অথবা জামাতকে নিষিদ্ধ করার দরকার, তাহলে তো আসতে পারে না। যদি একজনের ভোটিং পাওয়ার থাকে, তার প্রার্থী হওয়ার সুযোগ থাকে, তো সে কি করবে এটা তো তার ব্যাপার। আমি কি করব সেটা তো আমার ব্যাপার। আমি একটা প্রস্তাব দিয়েছি, প্রস্তাবটা কিন্তু চূড়ান্ত না। আমার দলের নেত্রী পরের দিনে টুইট করেছেন যে এটা ভিত্তি হতে পারে, এটি চূড়ান্ত না, এটি চূড়ান্ত নয়। হ্যাঁ, তো সেই জায়গাটায় আমরা কথা বলা শুরুতেই যদি এটাকে বাতিল করে দিই, তাহলে এক ধরনের পরিস্থিতি যে আলোচনা কোন জায়গা থেকে শুরু করব, আর এটাকে যদি আমরা ধরে নিই, অথবা পাল্টা প্রস্তাবও আসতে পারে। আচ্ছা, কয়েকটা জিনিস প্রস্তাবটা এটি যেহেতু ভিত্তি, সেই জন্য দুদু ভাই, আমি ব্যারিস্টার রফিকুল হকও প্রথম আলোকে বলছেন জামায়াতকে নিয়ে যেখানে বিতর্ক সমালোচনা, সেখানে কৌশলে এই দলটিকে রাখা গ্রহণযোগ্য নয়। আপনি কি মনে করছেন যে এই বেগম জিয়ার এই বক্তব্য আসলে কৌশলে জামায়াতকে রাখা? প্রশ্ন ওঠে না, মানে এদিকে জামায়াতকে মিন করে এই লাইনটি বলা? প্রশ্ন ওঠে না। তাহলে এই লাইনটি কাকে মিন করে বলা? এটা সকলকে মিন করে বলা, সকলকে নিয়ে আসা। এখানে ধর্মপন্থী, এখানে বামপন্থী, এখানে মধ্যপন্থী, এখানে কিন্তু স্পেসিফিক কিছু বলা হয় না। কারণ হচ্ছে যে আমি এখানে কেন জামায়াত মনে হয়, কারণ হচ্ছে যে তিনি স্পষ্ট উল্লেখ করেছেন বেগম জিয়া খুব ভালো করে জানেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনটি বড় কোনটি ছোট। তিনি বলছেন যে নিবন্ধিত দল ছাড়াও সংসদে প্রতিনিধিত্ব করে অন্য দলগুলিকে ডাকা যেতে পারে। নিবন্ধিত দল এখন জামায়াত নয়, সেই হিসেবে মনে হচ্ছিল যে জামাত নিবন্ধিত ছিল, এখন নিবন্ধিত নয়। বেগম জিয়া বলতে পারেন নিবন্ধিত ছিলেন কিন্তু এখন না, তাহলে আপনি বলতে পারতেন তিনি এটা মিন করেছেন। নিবন্ধিত ছাড়া বহু দল আছে বাংলাদেশে, কমপক্ষে 50টা দল আছে, যেমন জামাত ছাড়া আরো দুই একটা বলেন। না না, এখানে অনেকগুলো দল আছে যারা 40টা দল শুধু নিবন্ধিত। জি, কিন্তু বাংলাদেশের দলের সংখ্যা শতাধিকের উপরে, কিন্তু সংসদে প্রতিনিধিত্ব করেছেন নিবন্ধিত নন এরকম দল। এই যেমন বাংলাদেশ লেবার পার্টি সংসদে প্রতিনিধিত্ব করেছে না, কিন্তু বেগম জিয়া বলেছেন নিবন্ধিত দল, ওটা নিবন্ধিত না, নিবন্ধিত নয়, কিন্তু জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছেন। এটি জামায়াতকে মিন করে না। এখানে আপনি আলোচনাটাকে বাধাগ্রস্ত করার জন্য, আলোচনাকে এড়িয়ে যাওয়ার জন্য, আলোচনাটাকে ভণ্ডুল করার জন্য এই প্রসঙ্গগুলো যদি আসে টেবিল, আমি বলতে পারি যে 13 দফার ভিতরে এই দফাটা নাও থাকতে পারে। আচ্ছা, থাকতে পারে। তো 13 দফার ভিতরে 12 দফা নিয়ে আলোচনা করতে পারি, 11 দফা নিয়ে আলোচনা করতে পারি, সেটা বলতে পারে। কিন্তু যারা এই কথাগুলো বলছেন তাদের পাল্টা প্রস্তাবটা কিন্তু না। দিদু ভাই, আপনি আমাকে 1 মিনিট সময় দিলে আমি একটু লেনিন ভাইকে একটু জানতে চাই যে লেনিন ভাই,
জামায়াত মানে বেগম জিয়ার এই প্রস্তাবের মধ্যে কোনো আপত্তিকর অংশ কি আপনারা দেখছেন? আমার তো মনে হয় 2013 অক্টোবরে যখন আপনারা সর্বদলীয় সরকারের কথা বলছিলেন, সব মানুষের অংশগ্রহণের নির্বাচনের কথা বলছিলেন, তখন তো প্রায় কাছাকাছি এরকম কথাই বলছিলেন। আসলে বেগম জিয়ার এই প্রস্তাবটার মধ্যে কি আপনারা আপত্তিকর কোনো কিছু পাচ্ছেন? না, আমি তো নতুন কিছু পাচ্ছি না। আপত্তিকর কি অনাপত্তিকর হলো পরের প্রশ্ন। প্রথমত হচ্ছে যে এইটা যেখানে সংবিধানে সুস্পষ্টভাবেই বলা হয়েছে যে রাষ্ট্রপতি এটা এই নির্বাচন কমিশন আপনার নিয়োগ করবেন, আইনের কথা আইনের মাধ্যমে ওই আইন করাটাও আপনার এই পর্যন্ত যেহেতু এটা কোন সরকার করেনি, তারপরেও রাষ্ট্রপতি এটা করার এখতিয়ার আছে। এটা কোন সরকারের সাথে আওয়ামী লীগ সরকার একটা পার্থক্য আছে। আওয়ামী লীগ সরকারের মধ্যে কোন সরকার এত সংবিধান বলে না, না মনে হয় আর কি। আমি যেটা বলছি যে রাষ্ট্রপতি এটা করার রাইট রাখে কি রাখে না, রাষ্ট্রপতি রাখে। রাষ্ট্রপতি আমাদের সব, তাহলে রাষ্ট্রপতি এটা রাখে এবং সেটা রাষ্ট্রপতি করবেন এবং সংবিধান অনুযায়ী আমাদের এখানে এই নির্বাচন কমিশন গঠিত হবে। সেইখানে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল তারা এই ব্যাপারে চিন্তা ভাবনা প্রস্তাব দিতে পারে না, তা আমি মনে করি না। সেটা যে কেউ দিতে পারে এবং একজন ব্যক্তিও দিতে পারে, একজন যে কোনো নাগরিকও দিতে পারে। কিন্তু বিএনপির প্রস্তাবের মধ্যে তো একটা কৌশল আছে, এটা এখন যতই অস্বীকার করা হোক না কেন, তাদের এই প্যাকেজ প্রস্তাবের মধ্যে দিয়ে তারা কতগুলো পলিটিক্যাল কৌশল তারা অবলম্বন করেছেন এবং কেবল এখানেই সীমাবদ্ধ থাকেন নাই যে কেবল নির্বাচনের কমিশনটা কেমন হবে, তারা নির্বাচন কেমন হবে, কি হবে না হবে, আরো কিছু কথা কিন্তু বেগম খালেদা জিয়া সেদিন বলেছেন। এবং আমি যেটা মনে করি সেইগুলোর সাথে নির্বাচন কমিশনের খুব একটা রিলেভেন্সি এই মুহূর্তে নাই। সেটা নির্বাচন সেটি তিনি রাজনৈতিক নেতা, তিনি তো সেরকম বলবেন। দুদু ভাই, আপনি কি একটু বলবেন যে আপনারা আসলে আর্মির ম্যাজিস্ট্রেসি চাচ্ছেন? এর আগে যে ভালো ইলেকশন গুলো হয়েছে, জি, সেখানে আর্মিরা রাস্তায় ছিল। রাস্তায় ছিল, ম্যাজিস্ট্রেসি ছিল না? না, রাস্তায় ছিল, তাদের রাস্তায় ছিল, কিন্তু ম্যাজিস্ট্রেসি ছিল একটা। তারা পানি সরাতে পারে, তারা ট্রাফিক পরিষ্কার করতে পারে, তারা মরণাপন্ন মানুষকে উদ্ধার করতে পারে আগুনের ভিতর থেকে। অর্থাৎ জরুরি মুহূর্তগুলো তারা এটা ফেস করছে। কিন্তু আমার সামনে সব ঘটনায় ঘটছে, গুলি করে মেরেও ফেলা হচ্ছে, কিন্তু সেখানে ম্যাজিস্ট্রেট পাওয়ার না থাকলে পরে সেখানে তার কোনো হস্তক্ষেপ করার কোনো সুযোগ নাই। এটা হলো এক নম্বর। আমি বলি, শেষ করি। তো এই বিষয়টি আমাদের প্রস্তাব, এটা আইন না। রাইট। আমি যখন টেবিলে যাব, এটা যদি বড় পক্ষগুলো যদি ধরি বা সর্বসম্মত ধরি, যদি সেটা না আসে, তখন তো এটা এই ক্ষমতাটাও থাকছে না। প্রফেসর হাসান তালুকদার, আপনি কি মনে করেন আর্মিকে ম্যাজিস্ট্রেসি দিলে কোনো সংকট আছে, সমস্যা আছে? খুব দ্রুত যদি একটু বলেন। আমি খুব দ্রুতই বলছি। প্রথম হচ্ছে যে আমাদের বাংলাদেশের স্বাধীনতার পরে আমাদের বাংলাদেশ অনেকগুলো সূচকে এগিয়ে গেছে, একটা সূচকে পিছিয়ে আছে এবং আমি মনে করি নির্বাচনী ব্যবস্থাটা আমাদের ধ্বংস হয়ে গেছে। এক। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার বিএনপি যে নির্বাচনী যে আপনার যে ইলেকশন কমিশন গঠনের যে প্রস্তাবটা দিয়েছে, এখানে আমি একটু বলবো একটা জিনিস খেয়াল রাখতে হবে। আমরা যারা আমাদের পিএইচডি করে, ফার্স্ট আমরা লেসনটা দিই, নান বাট এ ফুল ইজ অলওয়েজ কারেক্ট। একমাত্র বুকাই সবসময় কারেক্ট। আর আমরা তো ম্যানমেড ডকুমেন্টের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ডকুমেন্টটা আমরা সবচেয়ে বেশি কেয়ার নিয়ে করে থাকি, সেটা হচ্ছে কনস্টিটিউশন। ইউ উইল নট ফাইন্ড ইভেন এ সিঙ্গেল কনস্টিটিউশন ইন দি ওয়ার্ল্ড হুইচ ইজ অ্যাবাভ ক্রিটিসিজম অ্যান্ড বিয়ন্ড ইমপ্রুভমেন্ট। এবং সংবিধানের সমালোচনা আছে, এটা সমালোচনা হতেই পারে, দ্যাটস ইম্পর্টেন্ট। আমি পজিটিভলি দেখতে চাই যে আজকে আমাদের দেশের বিরোধী দলের রাজনীতির ট্রেডিশনটা ছিল মানি না মানব না, মানি না মানবে না। এটা তো তারা বলেনি, তারা তো নেগোসিয়েশন পথ রেখেছে এখানে, আমরা বার্গেনিং করতে পারবেন আপনারা। আর আর্মির ম্যাজিস্ট্রেসির প্রশ্নটা আমি যেটা বলতে চাই যে হ্যাঁ, এখানে সাংবিধানিক কোনো বাধা নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাদেরকে না দিয়ে কি আপনার বেটার অপশন আছে কিনা, সেটা প্রবল থাকতে পারে। এমনটা হয়তো আমরা জুডিশিয়াল অফিসারকে যদি দেই, যার আইনে অভিজ্ঞতা আছে, তারা তো আর্মিকে চাচ্ছে না। বিচার করেন, ম্যাজিস্ট্রেট বলতে কিন্তু শুধু বিচারের পাওয়ারটা, বিচারিক ক্ষমতা, এটা আপনি যারা আইনে অভিজ্ঞতা আছে, যারা বিচারিক অভিজ্ঞতা আছে, তাদেরকে যদি দেন, তাদেরকে সেটা ভালো হবে না আর্মিদের। এটা বার্গেন করা যেতে পারে। আমরা একটা বিরতি নিচ্ছি, বেটার অপশন ফর দিস। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে দুদু ভাই আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাইবো। সেটা হচ্ছে যে বেগম জিয়ার এই ভাষণের মধ্যে দিয়ে আমরা কি এরকম একটি শিরোনাম দেখতে পারি যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে সরে আসলো বিএনপি? আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি আপনার কাছে।
ফিরে এলাম আজকে বাংলাদেশে। দুদু ভাই, আমি জানতে চাইছিলাম যে এখন ঘোষণা দিয়ে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের জায়গা থেকে সরে গেল কিনা, নির্বাচন কমিশন এইভাবে করে করা হলে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আর উঠবে না বলে মনে করছে কিনা বিএনপি? আমরা কিন্তু চাইছি যে 2014 5 জানুয়ারি যে নির্বাচনটা, সেটা যদি আমরা যাই নাই, শেখ হাসিনা আমরা যাই নাই বা 20 দল যায় নাই, তারপরেও যদি তিনি গ্রহণযোগ্য একটা নির্বাচন করতে পারতেন, সকলের কাছে মাধুর্যময় একটা দৃষ্টান্তমূলক, যে বিরোধী দল আসে নাই কিন্তু মানুষকে ভোট দিয়েছে, সে পরিবেশটা ছিল, সে অবস্থাটা ছিল, তাহলে আমাদের মনে হয় কেয়ারটেকার কি দরকার? ইলেকশন হলেই তো আমরা একটা দলীয় সরকারের আন্ডারে করতে পারি। তো আমাদেরকে সমালোচনা করা হয় 15 ফেব্রুয়ারি, যেটা 96 তো এখন কি তার থেকে বেটার পরিস্থিতি, তার থেকে ভালো? তো আমরা জানি, সবাই জানি, এই ঘটনাগুলো 91-এ আমরা একটা সরকার তৈরি করেছিলাম সংবিধানের আওতায় না, সকলে ঐক্যমতের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য, সকলের অংশগ্রহণ একটা নির্বাচন, যে নির্বাচনটা দৃষ্টান্ত হবে। এবং জাস্টিস শাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বে ইলেকশনটা এসে, শাহাবুদ্দিন সাহেবের সংবিধানের লোক, প্রধান বিচারপতি, তিনিও কিন্তু সেদিন আইনের আওতায় যেটা হয় সেটার বাইরে, অর্থাৎ সংবিধানের বাইরে দাঁড়িয়ে সংবিধানের সব থেকে ভালো কাজটা তিনি করেছিলেন। আমার কাছে পরিষ্কার কথাটা এই যে এই 2014 5 জানুয়ারি নিয়ে যখন বিতর্ক হয়েছে, সেখানে হাইকোর্টের প্রেক্ষিতে আমাদের প্রশ্ন হচ্ছে, তত্ত্বাবধায়ক নামটা যদি আপত্তি থাকে, আমাদের দলীয় প্রধান বলেছেন, দলের পক্ষ থেকেও সিদ্ধান্ত হয়েছে নির্বাচন সহায়ক, অর্থাৎ সকল অংশগ্রহণ, সকল দলের এবং একটা পরিস্থিতি, সেটা আমাদের আপত্তি নেই। তো আমরা তত্ত্বাবধায়ক থেকে সরে দাঁড়ালাম কি তার ভিতরে আপনারা একটা সুষ্ঠু নির্বাচন চাচ্ছেন? একটা সুষ্ঠু নির্বাচন। লেনিন ভাই, আমি একটু অন্য পুরনো প্রসঙ্গে আসছে, আমাদের দর্শকরা সাহায্য করছেন এই ব্যাপারে। সেটি হচ্ছে যে বিএনপি যে বেগম জিয়া যে আর্মি চাইছেন, আর্মির ম্যাজিস্ট্রেসি চাইছেন, আর্মিকে কার্যকরভাবে ব্যবহার করতে চাইছেন নির্বাচনের ক্ষেত্রে, সেইটার কারণ কি বলে আপনি মনে করেন? যেখানে আর্মির প্রধান, ডিফেন্স মিনিস্টারও যদি আমরা বলি, প্রধানমন্ত্রী, তাকে বিশ্বাস করতে পারছেন না, তার আন্ডারে একটা উইংকে বিশ্বাস করছেন, এর কারণ কি? আপনি এটাকে কিভাবে বিশ্লেষণ করেন? দেখুন, এই ব্যাপারে ভাই বললেন যে অতীতে এরকম আর্মিকে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছিল। অতীতে কেবল একবারই দেওয়া হয়েছিল, 2001 সালের নির্বাচনে বিচারপতি লতিফুর রহমান সাহেব তত্ত্বাবধায়ক সরকার হিসেবে সেটা করেছিলেন, এবং কোনো রাজনৈতিক দল, বিশেষ করে আওয়ামী লীগের প্রবল আপত্তি সত্ত্বেও। এবং আমরা জানি যে ওটা ছিল একটা নীল নকশার নির্বাচন। কিন্তু এর আগেও তো বিএনপি নির্বাচিত হয়েছে, দুই মডেল নির্বাচন ধরেন, ঠিক আছে, আমি ধরে নিলাম 91-তে তো ওই বিচারিক ক্ষমতা তাদের ছিল না, 96-তে তো বিচারিক ক্ষমতা ছিল না। সুতরাং এইটা দেওয়ার একটা অর্থ হচ্ছে এইটা একটা প্রভোকেশন দেওয়া, এবং এইখানে এটা বিএনপির সবসময় একটা সাইকোলজি থাকে যে বিএনপি এই ক্যান্টনমেন্ট থেকে জন্ম নেওয়া দল, তাদেরকে খুশি করার জন্য যে আমরা কিন্তু আপনাদের কাছে সর্বোচ্চ ক্ষমতা দিতে চাচ্ছি, ফলে ওই সিম্পিতিটা নিয়ে তারপরে এই প্রস্তাবটা দেওয়ার অর্থ হচ্ছে তাদেরকে এই পক্ষে নিয়ে আসা। এবং আমি মনে করি না যে তাদেরকে বিচারিক ক্ষমতা দেওয়া কোনো বিধান করা উচিত, সেটা আর্মির কাজই করতে দেওয়া উচিত, যেটা অলরেডি আপনি দেখেছেন যে আজকে একজন আইনজীবী সেটা বলেছেন। হ্যাঁ, কিন্তু এই হলো একটা। 2 নম্বর হচ্ছে যে 2014 সালের নির্বাচন সম্পর্কে উনি বলেছেন, খুব সুন্দর কথা, শুনতে ভালো লাগে, যে এইটা কেন চমৎকার নির্বাচন, একটা আদর্শ নির্বাচন তিনি করলেন না। আদর্শ নির্বাচন মানেই তো ইনক্লুসিভ নির্বাচন। আমাদের এখানে যে কেউ বলবে যে সকল দলের অংশগ্রহণে যদি নির্বাচন হয়, সেই নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়, এবং সেই নির্বাচনের ফলাফল যাই হোক না কেন সেটাকে সকলের মেনে নেওয়া উচিত। তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্ট, যেহেতু দেশের আদালত, সর্বোচ্চ আদালত এইটাকে সাংঘর্ষিক বলেছে, এটা আপনাদের মনে আছে যে তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা এটা তো আওয়ামী লীগও তুলেছিল। আবার বিএনপি এই তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে বেগম খালেদা জিয়া সেই সময়ে পাগল এবং
কিন্তু দুদুভাই যে কথাটি বলছেন, আমি আবার একটু দুদুভাইয়ের কথা থেকে একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটা হচ্ছে দুদুভাই বলেছিলেন যে আপনারা 2014 সালে 5 জনের একটা নির্বাচন করেছেন, কিন্তু সেই নির্বাচনটি যদি এমন হতো যে আমরা দেখতাম যে নির্বাচন কমিশন সত্য কথা বলছে, মানুষ ভোট দিতে যাচ্ছে, আমি সেই প্রসঙ্গটাই দুদুভাই অবশ্য 70% পর্যন্ত বলেছেন, 100% যদি নাও হতো তবু আমি সেই প্রসঙ্গে বলছি। আমি কিন্তু ইনক্লুসিভ নির্বাচনের একটি পূর্ব শর্ত হচ্ছে সকল দলের অংশগ্রহণ বা মেজর দলের অংশগ্রহণ। জি, সেখানে বিএনপি বেগম খালেদা জিয়া তারা কি ঘোষণা করলেন যে জননেত্রী শেখ হাসিনা যখন বললেন যে ঠিক আছে তত্ত্বাবধায়ক নিয়ে আপনারা যে কোনো নামে বলেন, তখন তো বলা হলো যে তাহলে সর্বদলীয় সরকারে অংশগ্রহণ করেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ কোন মন্ত্রণালয় আপনারা চান। সর্বদলীয় মানে সরকারে অংশগ্রহণ করে তাদের সুযোগ ছিল তখন এই নির্বাচনটি যদি নিউট্রালাইজ না হতো তাহলে তারা সেটা দেশবাসীর সামনে নিউট্রালাইজ করতে পেরেছিল। একবারের জন্য একবার পর্যন্ত ওয়ান টাইম এই সুযোগটা আবার সৃষ্টি করা যায় না। সেটা তো আগের বারের কথা, এই প্রস্তাব তো তারা দেননি। না, এই প্রস্তাব তারা দেননি, তারা সেই সময় এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এবং আরেকটি কথা বলেছেন ভাই, আপনি সজ্জন মানুষ, আমি শুধু একটি প্রশ্ন করতে চাই, 2013-তে আপনারা যেভাবে কথা বলেছেন, এখন আপনাদের কথার সুরগুলি জানি কেমন, একটু যেন আক্রমণাত্মক, একটু যেন আপনারা ক্ষমতায় আছেন, আপনারা কোনো কিছু পরোয়া করছেন না, এরকম একটা। আমরা তো ক্ষমতায় থাকলে সবসময় কাঠগড়ায় থাকি, সবসময় কাঠগড়ায় থাকি এবং আমরা ডিফেন্ড করি, এটি ন্যাচারাল, আমরা জবাবদিহি করি। আমি বলছি যে 2014 সালের নির্বাচনটি সেই সময়ে বেগম খালেদা জিয়া এবং বিএনপির থেকে বলা হলো যে এই নির্বাচন আমরা হতেও দেব না, অংশগ্রহণও করবে না। তাহলে আমাদের দেশের জনগণের সাইকোলজি কি হয়? অনেক থানায় অগ্নিসংযোগ করা হয়েছে, অনেক বুথ পুড়িয়ে দেওয়া হয়েছে, এবং যেখানে এই নির্বাচন করব না, হতে দেব না, এবং সেটা নিয়ে সারা দেশে একটা অবরোধের পরিস্থিতি, হরতাল পরিস্থিতি, অগ্নিসংযোগের পরিস্থিতি হয়, সেখানে বাংলাদেশের মানুষ প্রতিদ্বন্দ্বীহীন এই নির্বাচনে কিভাবে অংশগ্রহণ করবে? তারা তো একটা ভয়ের সংস্কৃতির জন্ম দিয়েছে। অংশগ্রহণ যে করতে পারবে, মানে পারাটা যে সহজ হবে সেটা আমরা বলছি না, কিন্তু আমরা যে নির্বাচন কমিশনকে দেখলাম যে এত পার্সেন্ট অংশগ্রহণ করেছে, এখানে ভোট পড়েছে, এই হয়েছে, সেগুলো তো সত্য কথা না। যারা মিথ্যা কথা বলে তাদেরকে আমরা কিভাবে বিশ্বাস করব? এটা যদি সত্য না হয় তাহলে সেগুলো আদালতে চ্যালেঞ্জ করা যেত যে এটা সত্য নয়। পরে আমরা যদি আদালতে চ্যালেঞ্জ করা যেত। ইউনিয়ন পরিষদের নির্বাচন আমরা যেরকম দেখেছি, তারপরে কি আর এই নির্বাচন নিয়ে আমরা আসলে কোনো কথা বলতে পারি কিনা? আমরা একটা বিরতি নিচ্ছি। প্রফেসর হাসান তালুকদার, আপনি কি এক মিনিট বলছি। আমরা যেটা বলি, বিএনপি যে বলছিল, উনি যেটা বললেন যে আমরা ইলেকশন করতে দিব না, হতে দিব না, কিন্তু আমি একটু ভিন্ন চিত্র দেখেছি। শেষ মুহূর্তে কিন্তু তারাঙ্কর নেতৃত্বে একটা আলোচনা হচ্ছিল, অনেক কিছু বলার পরও সংবিধানের দোহাই দিয়ে কিন্তু ইলেকশনটা করে দেওয়া হলো, এবং পরবর্তীতে বলা হলো যে আমরা 2 বছর 3 বছর ছিল না। রাজনৈতিক দল ঐক্যমত থাকলে আরো ডিলে করা যেত। শাহাবুদ্দিন সাহেব যে আপনার রাষ্ট্রপতি হলো, কোন সংবিধান বলে হয়েছিল? পরবর্তীতে আমরা 11th অ্যামেন্ডমেন্ট করে আমরা বৈধ। তারান কমিশনের সময় লেনিন ভাই খুবই সক্রিয়ভাবে ছিলেন। তারান কমিশনে কি কথা আগাচ্ছিল লেনিন ভাই? না, ওটা তো কৌশল, বিএনপির কৌশল ছিল যে এটাকে প্রলং করা যায় কি। আচ্ছা, বিএনপির কৌশল ছিল এটা প্রলং করার ব্যাপারে। যাই হোক, প্রফেসর আজাদ আলাদার, আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এসে আপনার কাছে জানতে চাইবো যে যদি বেগম জিয়ার প্রস্তাবটি নিয়ে আলোচনা শুরু করতে হয়, তাহলে সেগুলি কোন জায়গা থেকে বা কিভাবে শুরু করা উচিত, বা নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়াটা কি হওয়া উচিত, সেটি আপনার কাছে একটু মন্তব্য শুনবো। আমরা একটা বিরতিতে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। প্রফেসর হাসান তালুকদার, আমরা জানতে চাইছিলাম যে বেগম জিয়ার প্রস্তাবটি আসলে কিভাবে বিবেচনা করা উচিত, বা নির্বাচন কমিশনকে নিরপেক্ষ করতে হলে কি ধরনের ভাবে নির্বাচন কমিশন গঠন করা যায়, কিভাবে নির্বাচন? ধন্যবাদ। আপনি সংবিধানের কথা বলেছেন, এখানে বলা আছে রাষ্ট্রপতি, আমাদের যেটা বলা আছে যে আইনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করবেন। আমাদের একটা সার্চ কমিটির কিন্তু বিষয় একটা আছে এখানে, কিন্তু সবচেয়ে বড় জিনিস আপনি নিরপেক্ষভাবে কিভাবে করেন? আইনে বলা হলো, পার্লামেন্ট আইন করে দিল বা অর্ডিন্যান্সের মাধ্যমে আইন করে করা বলা হলো, সার্চ কমিটি গঠন করে দেওয়া বলা হলো, যেন নিরপেক্ষ ইলেকশন কমিটি, নিরপেক্ষ নামগুলো আসলো। রাষ্ট্রপতি সেটা রাখবেন, আইন মানে এটা করবেন না? আর্টিকেল 48-এ বলা আছে রাষ্ট্রপতি দুটো কাজ, প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি ছাড়া বাকি সমস্ত কাজ প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়ে করবেন, সংবিধানে বলা আছে। এখন আইনের অনুযায়ী যদি ইলেকশন কমিশন গঠন করে রাষ্ট্রপতি করেন আর প্রধানমন্ত্রী সংবিধান অনুযায়ী সেটা না মানেন, দুইটা সংঘর্ষ হলে কোনটা প্রিভেল করবে? কিভাবে সম্ভব? সবচেয়ে বড় হলো আইনটি বড় কথা নয়, আমাদের মানসিকতার বড় কথা। মাছটা খুব ফ্রেশ টাটকা,
কিন্তু রাঁধুনি যদি ভালো না হয় সে সুস্বাদু হবে না। মাছটা একটু দুর্বল, রাঁধুনি ভালো সে সুস্বাদু হবে। আমাদের সবচেয়ে আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে, আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ এবং চেতনাকে জাগ্রত করতে হবে। কথা মারপেস নয়। আমি দেখতে চাই বিড়ালটি সাদা না কালো বড় কথা নয়, ইঁদুর ধরে কিনা, নিরপেক্ষ নির্বাচন হচ্ছে কিনা। আমাদেরকে অবশ্যই একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আপনার নির্বাচনী ব্যবস্থাটা ভেঙে পড়েছে এবং অবশ্যই দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, দলের স্বার্থে একটি নির্বাচনী ব্যবস্থা করতে হবে। আর তার জন্য অনেক সময় ভালো কাজও কিন্তু ভালো ফল দেয় না। বড় প্রেম শুধু কাছে না, দূরেও ঠেলে দেয়। আপনাদের রাজনীতির মধ্যে আস্থা অর্জন করতে হবে এবং তার জন্য ডায়ালগে বসতে হবে। আমি বিশ্বাস করি আন্তরিক সাথে তারা আলোচনায় বসলে যে কোনো পয়েন্ট থেকে আলোচনা আসবে। মানে এটাকে আমরা অতীত অভিজ্ঞতা থেকে বলছি, আমরা কি কখনো কোনো ডায়ালগের মাধ্যমে আমরা যেন মরার আগেই মরে না যাই, আমাদেরকে আশাবাদী হতে হবে। না, আশা আমি করলাম, আমাদের আশাবাদী হতে হবে, আমাদের আশাবাদী হতে হবে। আমরা অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমরা কিন্তু নেগেটিভ অ্যাপ্রোচ, আমাদের প্রিকনসিভ নোশন যেটা হবে না, এটা ধরে আগানো যাবে না। হয় নাই সেটা করে কি আমরা সময় নষ্ট করব? না, আমাদের চেষ্টা তো করতে হবে, চালিয়ে যেতে হবে এবং হতেই হবে। কিন্তু যেটা আগে হয় নাই সেটা ভবিষ্যতে হবে, এই ধারণা আমরা কেন রাখছি? না, আমরা রাখবো না কেন? আমরা তো হোপফুল হতে চাই, আমরা অপটিমিস্টিক হতে চাই। মানে আমরা হতে চাই, গ্লাসে পানি আছে, অর্ধেকটা শূন্য অর্ধেকটা পূর্ণ। যে বলবে পানি শূন্য সেটাও ঠিক, যে বলে পানি পূর্ণ সেটাও ঠিক। কিন্তু আমরা যে বলে পানি শূন্য তাকে বলি আমরা পেসিমিস্টিক, আর যেগুলো আছে সংলাপ শুরুর মাধ্যমে এটি অনেক সমাধান অবশ্যই আলোচনা করতে হবে। লেন ভাই, আপনি কি এটাতে একটু মন্তব্য করুন? আপনি কি মনে করেন যে? না, আমি মনে করি যে এটার সাথে রাজনৈতিক সংলাপের কোনো সম্পর্ক নাই। তবে এটা ঠিক যে এটা ঠিক যে রাষ্ট্রপতি যদি সার্চ কমিটি করেন, যেটা আগের বারে করেছিলেন, সেই সার্চ কমিটি তারা হয়তো বিভিন্ন রাজনৈতিক দল বা এটার যারা এটার সাথে যারা যুক্ত তাদের সাথে কথা বলতে পারেন। সেই স্বাধীনতা রাষ্ট্রপতি যদি তাদের আস্থা অর্জনটা তো আসলে একটি গুরুত্বপূর্ণ কথা। আস্থা অর্জন তো কেবল সংলাপে হয় না। হ্যাঁ, আস্থা অর্জন তো কেবল সংলাপ করলে হয় না। সংলাপ করলে তো অনাস্থা তো সৃষ্টি হবে না, বাংলাদেশে খারাপ তো হবে না সংলাপ করলে। না, বাংলাদেশে বহু সংলাপ হয়েছে, কিন্তু আস্থা অর্জন না। আস্থা অর্জন হয় যদি আমি সংবিধান অনুযায়ী যেভাবে করা উচিত, যেখানে একটা বিশ্বাসযোগ্য নির্ভরযোগ্য নির্বাচন কমিশন করি এবং একটা বিশ্বাসযোগ্য নির্বাচন আমরা অনুষ্ঠান। আমি যদি একটু রাজনৈতিক বিশ্লেষক জনাব নূর আলম লেনের কাছে জানতে চাই যে দুটি রাজনৈতিক দলের মধ্যে আস্থা অর্জন, যারা পরস্পরের প্রতিদ্বন্দ্বী, তাদের মধ্যে আস্থা অর্জন কিভাবে সম্ভব? দেখেন, এটা আস্থা অর্জন করা খুব সহজ হতো যদি বিএনপি তার ঐতিহাসিক ভুলটি না করে 2014 সালের ওই নির্বাচনে অংশগ্রহণ করত এবং হয় তারা ক্ষমতায় যেত, না হলে ধরে নিলাম তারা অপোজিশনে থাকলে পরেই তাদের রাইট ছিল যে বিভিন্ন কোশ্চেন নিয়ে পার্লামেন্টে এটা নিয়ে আলোচনা করার। এখন তারা পার্লামেন্টের বাইরে, এখন তাদের পার্লামেন্টের বাইরে আস্থা অর্জন সম্ভব, সেটা তাদের কাজ দিয়ে দেখাতে হবে। তারা এখানে একদিকে বিএনপি আপনার জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মৌলবাদ, জামাতকে পৃষ্ঠপোষকতা দান করবে, কৌশলে তাদেরকে রিভিলেট করবে, আর তাদের সাথে আমরা এখন সংলাপ করব, এইটা তো সামাজিক বাস্তবতা নয়। এইটা একটু জেনারেলাইজেশন হচ্ছে, কিন্তু বিএনপি তো এইগুলি করে নাই। মানে এটা আপনি অতীতকালে কথা বলতে পারেন। কোথায় অতীত? এই তো 13 সাল 14 সালে উনি 15 সালে উনি চলে গেলেন বেগম খালেদা জিয়া, যে 1 জানুয়ারিতে, যে শেখ হাসিনাকে পদত্যাগ না করিয়ে, না তাড়িয়ে তিনি আর গৃহে প্রত্যাবর্তন করবেন না, অনির্দিষ্টকালের জন্য উনি অবরোধ ঘোষণা করলেন। সে অবরোধ এখনো আছে, সেটা তো রাজনীতিবিদ, উনি তো এই বক্তব্য দিতেই পারেন। কিন্তু আপনি যেগুলি বলতেছেন, এইটা কি এখানে রেলেভেন্ট কিনা আমার কাছে মনে হচ্ছে। জামাত তো বটেই, কারণ আজকে বাংলাদেশের নাম্বার 1 কোশ্চেন যে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে এবং জননেত্রী শেখ হাসিনা তার জীবনটাকে হাতের মুঠোয় রেখে যুদ্ধাপরাধীদের বিচার, তাদের শাস্তি তা কার্যকর করেছেন। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে দুদু ভাই আমাদের দর্শকদের কিছু প্রশ্নকে আপনার সামনে একটু প্যারাফ্রেজ করতে চাই। আপনারা যে জামায়াতকে নিয়ে এত কথা শুনছেন বা বলার সুযোগ করে দিচ্ছেন আওয়ামী লীগকে, জামায়াতকে খুব খারাপ ফোর্স, না মানে আপনারা এটি মানে জামায়াতকে নিষিদ্ধ, না জামায়াতকে নিয়ে, জামায়াত কি বাংলাদেশে ভোটার না? অবশ্যই। তাহলে জামাত যদি খারাপ হয়, তাহলে আওয়ামী লীগ তো খারাপটা তো বিএনপির সঙ্গে, তাহলে তো আমাদের মানুষ ভোট দিবে না। তারা তো স্বাভাবিক কারণে, জামাত থাকলে তো বিএনপির জন্য এত পীড়িত কেন? কিন্তু জামায়াত কি বিএনপির জন্য খুব আওয়ামী লীগের এত পীড়িত কেন বিএনপির জন্য? জামায়াত কি বিএনপির জন্য খুব জরুরি? না, জামায়াতের জন্য আওয়ামী লীগ কেন তাদেরকে এখনো পর্যন্ত নিষিদ্ধ করে না আইনগত দিক থেকে? কোন কারণে? প্রেমটা লুকিয়ে লুকিয়ে করে না, আমরা প্রকাশ্যে করি, আর তারা লুকালুকি করে। না, লুকালুকি করে, তো লুকায় করলে নিষিদ্ধ প্রেম, ওইটা খুব খারাপ জিনিস। আর প্রকাশ্যে করলে তো সবাই দেখে, জানে।
না প্রকাশ করলে এটা খারাপ মানে জিনিস কে বলেছে? খারাপ কে বলেছে? তারা তো প্রকাশ করেছে এটা খারাপ কে বলেছে? যখন 94-5 পাশে বসে চা খায়, পাশে বসে হাসা ঠাট্টা করে, কিন্তু ইনু ভাই এখানে লুকিয়ে চোরে না, প্রকাশ্যে এসে হাতে হাত মর্দন করেন, আমাদের মেনন ভাই করেন, কমিউনিস্টরা করেন, তখন কিন্তু এটা খুব না, আমি এটা খুব পরিষ্কার করে কথা বলি, প্রকাশটা খুব ভালো বোঝা যায় না, দ্বিমুখী নীতি কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। এক্স্যাক্টলি আমাদের রাজনীতিটা আমরা করি, আওয়ামী লীগের রাজনীতিটা আওয়ামী লীগ করে। আমরা জনমত যাচাইয়ের জন্য আমরা ইলেকশনে যেতে চাই, কার গ্রহণযোগ্যতা কতখানি, কার জনপ্রিয়তা কতখানি। কিন্তু জামায়াত নিয়ে কি আপনাদের অবস্থান স্পষ্ট? আপনাদের কি কোনো লুকোচুরি নাই? যেমন আমরা তো তার 7 ভাগ ভোট আমরা চাই, কিন্তু যেমন জামাতের ভোট চাই, আমরা 20 দলের ভোট চাই। 13 দফার মধ্যে একবারও জামাতের নাম বলেন নাই। জামাতের নামটা আবিষ্কার করতে হয়েছে প্রথম আলোকে। না, আমাদের আবিষ্কার করার কোনো দরকার নেই, প্রয়োজন নেই। না, যদি আওয়ামী লীগ মনে করে জামাত এই দেশের সবথেকে খারাপ শক্তি, নিষিদ্ধ করতে পারে, কেন করে না? আমার মনে হয় যে নিষিদ্ধ করার প্রসঙ্গে আমি একটু তাত্ত্বিক কথা শুনবো প্রফেসর হাসান তালুকদারের কাছে। প্রফেসর হাসান তালুকদারের কাছে জানতে চাইবো যে জামাতকে নিষিদ্ধ করার ক্ষেত্রে আওয়ামী লীগের কোথায় বাধা, তারপর যখন কি বলে আমরা এটা বিরতি নিয়ে ফিরছি এবং লেনিন ভাইয়ের কাছেও বিষয়টি জানতে চাইবো। ফিরে এলাম আজকের বাংলাদেশে। প্রফেসর হাসান তালুকদার, আমি আপনার কাছে জানতে চাইছিলাম বিরতির আগে, আমাকে 1 মিনিট সময় বেশি দেন অন্য, কারণ আমি একটু গল্প দিয়ে শুরু করতে চাই। 3 বন্ধু আলোচনায় বসছে, একজন ইঞ্জিনিয়ার, একজন আর্কিটেক্ট, একজন রাজনীতিবিদ। কে শ্রেষ্ঠ? ইঞ্জিনিয়ার বললো যে আদি পৃথিবীটা ছিল আপনার এইরকম কনস্ট্রাকটিভ ছিল না, এরকম সুন্দর ছিল না, তাই এইটা আমরা ইঞ্জিনিয়ার করেছি। আর্কিটেক্ট বললো যে তুমি ঠিক, কিন্তু তুমি ফার্স্ট না আমি ফার্স্ট। তাই কেন? যে আমি আগে আর্কিটেক্ট ডিজাইন না করলে তুমি ইঞ্জিনিয়ার ফাংশন করতে পারবে না। বললো দোস্ত তুমি আর আমি, রাজনীতি ও কি? তো রাজনীতি বলতেছে যে আমি ফার্স্ট। কিভাবে? তোমরা দুজন ফার্স্ট করলো যে পৃথিবীটা এই সুন্দর, পৃথিবীর গড়ার আগে কিন্তু লন্ডভন্ড ছিল, আমি এটা লন্ডভন্ড করছি। আমি যদি লন্ডভন্ড না করতাম তাহলে তোমরা এই কোনো অস্তিত্ব থাকতো না। আমরা রাজনীতিতে যেভাবে হোক আমাদের জিত রাখতে হবে, এটি হচ্ছে সবচেয়ে বড় দোষ। আমি জামাতের প্রসঙ্গে আসছি যে জামাত, আমি অবিলম্বে, আমরা সাধারণ মানুষ জামাতের বিতর্ক দেখতে চাই না দেশে। জামাতকে কোর্টকে তার রেজিস্ট্রেশন বাতিল করতে হয়েছে। আজকে জামাতকে নিষিদ্ধ করার জন্য সরকার তাদের কমিটমেন্ট আছে, বছর পর বছর যাচ্ছে, কেন বিলম্ব? আমি যতটুকু জানি, আমার যতটুকু ধারণা, জামাত আজকে ব্যান্ড হলে আজকে নতুন দল করবে, সেই সুযোগ হয়তো সরকার দিবে না, হয়তোবা তারা মাঠে নামতে পারে নতুন নামে, এইটি হয়তো সরকার দিবে না, এটিকে খেলবে। এক। দ্বিতীয়ত হচ্ছে যে জামাতকে আপনি যে রূপে দুষছেন বিএনপি জামাতের সাথে, আমি বিএনপি জামাতের সাথে থাকবো এটা আমি চাই না, কিন্তু আজকে জাতীয় পার্টি বলেন, জাতীয় পার্টিকে যুদ্ধাপরাধী নেই, কায়সার যে মন্ত্রী তাকে মৃত্যুদণ্ড দেওয়া আছে অপরাধ ট্রাইব্যুনালে, আপনার হান্নান এমপি তার বিচার চলছে, এরপর আপনার শাওকাত এমপি তার বিচার চলছে, আপনি জব্বার ইঞ্জিনিয়ার বিচার করে জাতীয় পার্টি মন্ত্রী করেছেন। একটা সেকেন্ড দিবেন, এই ব্যাপারে আপনি কোনো কিছু বলুন। জাতীয় পার্টিতে যুদ্ধাপরাধীর কথা বলছেন, যুদ্ধাপরাধী আওয়ামী লীগের একজন ছিল, যুদ্ধাপরাধী, সে যেখানেই থাক না কেন তাকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। হ্যাঁ, তাহলে আপনি ওই দলের, আপনি দলের প্রশ্ন যদি আসেন, তাহলে সেই দলের সাথে আপনি মন্ত্রী বানিয়েছেন, আপনি ঐক্য করছেন। আমরা নূর হোসেন দিবস, আমরা এরশাদকে শরীর শাসক বলি, আমরা নূর হোসেন দিবস পালন করি এরশাদকে সাথে নিয়ে, কিভাবে সম্ভব? আমি সাধারণ মানুষের প্রশ্ন করতে চাই। এরপরে সবচেয়ে বড় জিনিসটা হলো কি, আমি একটু 1 মিনিট সময় চাইছি, যেটা হলো কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে। আপনি যেটা বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার, আমাদের দেশে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার এখন আছে। আমাদের তত্ত্বাবধায়ক সরকার 3 ধরনের তত্ত্বাবধায়ক সরকার আছে। একটা হচ্ছে, আপনি আজকে যদি সংসদ বাতিল হয়ে যায়, তো এই ইনকামবেন্ট গভর্নমেন্ট কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করে 3 মাসের জন্য। এটা হচ্ছে আপনার পলিটিক্যাল গভর্নমেন্ট। আমাদের আগে যেটা বাতিল হচ্ছে এটা নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্ট, দলীয় নয়। আরেকটা কনসেপ্ট আছে, সেটা হলো সর্বদল মিলে যেটা। কিন্তু এই যে ইনকামবেন্ট যে আমাদের যেটা তত্ত্বাবধায়ক সরকার যেটা এখন আছে, ইট ইজ নট ইফেক্টিভ। কারণ প্রধানমন্ত্রী নিজেই কিন্তু বলেছেন ইলেকশন আগে যে আপনাদের থেকে আপনার মন্ত্রী দেন, প্রস্তাব করেন, জাস্ট টু এনশিওর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। অর্থাৎ ইনকামবেন্ট গভর্নমেন্ট দ্বারা নিরপেক্ষ নির্বাচন হবে কিনা এটা তাদের সন্দেহ আছে সবারই। আমাদের প্রশ্ন হচ্ছে কি যে হ্যাঁ, তার ক্যাটেগরি গভর্নমেন্ট নেই, ইনকামবেন্ট গভর্নমেন্ট দিয়ে সম্ভব না, তার বিকল্প তো আমাকে একটা আনতে হবে সর্বজনসম্মতভাবে। হ্যাঁ, গ্রহণযোগ্য নির্বাচন তো লাগবে। কিভাবে করব আমরা? ঝগড়াঝাটি করে, আলোচনা না করে, এটা কি প্রপার ওয়ে? আমি রাজনৈতিক দলের উদাত্ত আহ্বান যাব,
অবিলম্বে আপনার রাজনৈতিক আলোচনা শুরু করুন। আমরা এই ধরনের কামড়ি দেখতে চাই না। ইলেকশন আগে লোক দেখানো একটা আলোচনা করবেন, আবার হবে না, আবার এইভাবে চলবে, এটি কারোর জন্য সুখকর নয়। জনাব শামসুজ্জামান, আপনি কি মনে করেন যে এটি আলোচনা শুরু করার ক্ষেত্রে আপনাদের আর কোন উদ্যোগ নেওয়ার আছে? যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2013 সালে বেগম জিয়াকে একবার ফোন করেছিলেন, মানে আলোচনা উদ্যোগটি তিনি শুরু করেছেন, আজকেও গতকালও তিনি এটি আসলে উদ্ধৃত করেছেন। সেরকম একটি উদ্যোগ বিএনপি থেকে নেওয়া যেতে পারে কিনা? আমার কেন জানি মনে হয় জি সরকার যে অবস্থানে এখন আছে, যেভাবে প্রধানমন্ত্রী রিঅ্যাক্ট করছেন বা সাধারণ সভা নবনির্বাচিত সাধারণ সভা ওবায়দুল কাদের সাহেব বলছেন, তো আমার ধারণা যে তারা যেভাবে রিঅ্যাক্ট করুক না কেন, নির্বাচন 2014 5 জানুয়ারির মতো আরেকটি ইলেকশন হবে না এই দেশে। আচ্ছা, মানে এর চেয়ে ভালো একটা ভালো ইলেকশন হবে যাতে সকল দল অংশগ্রহণ করতে পারে এবং বিতর্ক ছাড়া। এটা কিভাবে শুরু হবে? বেগম খালেদা জিয়া একটা কিন্তু প্রস্তাব দিয়েছে, এর বেটার প্রস্তাব কিন্তু আওয়ামী লীগও দিতে পারে। আচ্ছা, মানে আপনি আশা করছেন যে একটি ভালো নির্বাচন? আমি মনে করি যে আওয়ামী লীগের একটা অতীত ইতিহাস আছে এই দেশে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব 25শে মার্চের আগে পাকিস্তানি সেই সময় যারা শাসক গোষ্ঠী, তারা সব সামরিক বাহিনীর লোক। পরবর্তী সময়ে এখানে গণহত্যা চালাইছে, নির্মম নির্যাতন চালাইছে। গণতন্ত্রের স্বার্থে কিন্তু তিনি সেদিন আলোচনা করেছিলেন, অর্থাৎ একটা উত্তরণ ঘটাতে চেয়েছিলেন, হয়নি। কিন্তু এই আলোচনাটা তখন কিন্তু আমরা দেখেছি কিন্তু 90-এর আগে আন্দোলনের মধ্যে দিয়ে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হয়ে একটা ভালো একটা ইলেকশনের জন্য কিন্তু চেষ্টা হয়েছে সেই সময়। সে তো আওয়ামী লীগ করবে না, করছে না, হবে না, আমি কিন্তু এই জায়গাটা থাকছি না। আমাদের প্রস্তাবটা হচ্ছে, হ্যাঁ আজকে এই আলোচনাটা আছে, কিন্তু কালকে এই আলোচনাটা থাকবে, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না। কারণ আমরা গণতন্ত্রের জন্য এক সাগর রক্ত আমরা দিয়েছি, গণতন্ত্রের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। সেজন্য এই জাতি গণতন্ত্র প্রিয় জাতি। অর্থাৎ আমি করতে পারি না বলে আরেকজন করতে পারবে না। যদিও আপনি তো অনেক আশার কথা বলে, ধরেন আওয়ামী লীগ করলো না, কিন্তু আওয়ামী লীগকে বাধ্য করানোর জন্য বা আপনারা কোনো কিছু করবেন কিনা 2015 বা 2016-তে যেরকম উদ্যোগ আমরা দেখেছিলাম, সেরকম কি আর দেখবো? সবসময় খারাপ কাজের মধ্যে এই জাতি থাকে তা না, ভালো ভালো কাজও করে। ওকে, আমার কাছে মনে হয়। আর এমন কিছু ঘটনা ঘটে যায়, আমরা জানি যে অনেক বৃহৎ বড় নেতারা সেটা ভাবতেই পারে না। আমার মনে হয় যে শামসুজ্জামান দুদু ভাইকে অনেকই আশাবাদী মনে হচ্ছে। লেন ভাই, আপনি কি মনে করছেন? না, আমি তো আরো আশাবাদী। কারণ হচ্ছে যে আমি মনে করি যে সংবিধানের কাঠামোর মধ্যে আমাদের দেশে আরেকটি অংশগ্রহণমূলক অবাধ নির্বাচন হবে, এটি যেন দেশবাসীর প্রত্যাশা, এবং সেটা করার জন্য যা কিছু করণীয় আমাদের দিক থেকে সেটা আমরা করব। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই যে সংলাপ বলেন, আলোচনা বলেন, যে একটা ঐক্যমতের ভিত্তিতে একটা পরিবেশ সৃষ্টি, সেটার জন্য তো সকলের দায়িত্ব আছে। এখন এইখানে দুদু ভাই খুব সুন্দর করেই বললেন, স্যাটারি করে বললেন যে বিএনপির প্রতি আমাদের অনেক প্রেম, কারণ আমরা নিষিদ্ধ করছি না জামাতকে। আর তিনি বললেন যে জামাতের 7% ভোট ওনরা চান। তো এইখানে তো উনি বলেই দিলেন যে কেন বিএনপির সাথে তাদের এই গাঁটছড়া। কিন্তু আপনাদের গাঁটছড়াটা ঠিক বুঝতে পারছি না, মানে ওনাদেরটা বোঝা যাচ্ছে, আপনাদেরটা বোঝা যাচ্ছে না। আমাদেরটা নাকি বোঝা যাচ্ছে না। তার নিবন্ধন বাতিল করা হয়েছে, এবং যেহেতু বিষয়টা এখন কোর্টের অধীনে আছে, সুতরাং আমরা কোর্টের ভার্ডিক্টের জন্য কিছুটা অপেক্ষা করব, এবং আমরা এই ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ। কারণ এটা আপনাদের রাজনীতি হচ্ছে যে জামায়াতের প্রসঙ্গ তুলে বিএনপি কে, এইটাও ঠিক যে আমরা ওই 7% এর প্রতি আমাদের কোনো লোভ নাই। আমরা চেষ্টা করব, প্রয়োজন হলে আওয়ামী লীগের ভোটও নেব আমরা তো ভোটে বিশ্বাসী। হ্যাঁ, সেটা তো সকলেই নিবে। আমরা বিএনপির ভোট আকর্ষণ করার চেষ্টা করব। বিএনপি জামাতের ভোট নিবে না, জামাতের লোকটাকে নিয়ে নেবে, তাহলে এটা আওয়ামী লীগ হয়ে যাবে, তাহলে তার সমস্যা না। আমরা দেশের জনগণের ভোট চাই, এবং সেই জনগণের ভোট দেওয়ার সময় কেউ এখানে মার্কা মেরে আসবে না। সে কোন দল করে না করে সেটা না, আমরা দেশবাসীর ভোট চাই। কিন্তু একই সঙ্গে এটাও চাই যে বাংলাদেশে যে যুদ্ধাপরাধের ধারা সংগঠিত হয়েছে, এখানে যে জামাতিকরণ হয়েছে, এখানে যে বিএনপির উদ্যোগে যে পাকিস্তানিকরণ সেই যে জিয়াউর রহমান শুরু করেছিল, সেই পাকিস্তানিকরণের পাপ থেকে বাংলাদেশকে জিয়াউর রহমান সাহেব কি আওয়ামী লীগীকরণ করছিল নাকি? আওয়ামী লীগকে পুনঃ প্রতিষ্ঠা করে জাসদীয়করণ করেছে নাকি? জাসদকে পুনঃ প্রতিষ্ঠা, কারণ এই সব কমিউনিস্ট পার্টি, জামাত, এই আওয়ামী লীগ, জাসদ সব তো শেখ সাহেব বাতিল করে দিয়েছে। দয়া দাক্ষিণ্যের প্রশ্ন না, এটা ছিল কন্ডিশন। আমার মনে হয় যে আজকের আলোচনা ওটা তার কোনো দয়া দাক্ষিণ্যের বিষয় না। 30 সেকেন্ড সময় আমার কাছে সময়, আপনি 5 সেকেন্ড কথা বলতে পারেন স্যার।
5 সেকেন্ড শেষ হয়ে যাবে। আচ্ছা আমি শুধু একটু বলি যে আমাদের ইউপি ইলেকশনে আমরা দেখলাম যে আপনার যখন কোন ক্যান্ডিডেট নির্বাচন নমিনেশন পেপার সাবমিট করতে পারছিল না, তখন ইলেকশন কমিশন বললো যে অনলাইনে নমিনেশন পেপার সাবমিট করা যাবে। এটা যদি হোয়াট অ্যাবাউট লেভেল প্লেইং ফিল্ড, সেটা কিভাবে নিশ্চিত হবে? ডক্টর এস এম হাসান তালুকদার, জনাব শামসুজ্জামান দুদু এবং নুহুল আলম লিনি চৌধুরী, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।